ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সমাধানের ক্লাসে চলে এসেছি। আমরা ধারাবাহিকভাবে পুরো বইটির সমাধান করব। তো এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি। যারা যারা এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত জানতে চাও তারা আমাদের গত ভিডিওতে দেখে এসো। আমাদের গত ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের পর্যালোচনা করেছিলাম, তাই আজকে আমরা অনুশীলনী 1.1-এ পৌঁছে গিয়েছি এবং এটি সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো সম্পূর্ণ ক্লাসটি দেখো যাতে তোমরা এটি ভালোভাবে অনুধাবন করতে পারো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য এটি কি তা আমাদের আগে ভালোভাবে জেনে নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, দেখো মৌলিকটা কি, মৌলিক শব্দের অর্থটা কি, অ্যান্ড গুণনীয়কটা কি, আর বর্গমূলটা কি। বর্গমূল, এই যে বর্গমূল শব্দটা, এই বর্গমূল শব্দটা আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। হোয়াট ইজ বর্গ, মানে হোয়াট ইজ স্কোয়ার যেটাকে বলে। হ্যাঁ, এই যে স্কোয়ারটা হচ্ছে বর্গের মাধ্যমে প্রকাশ করা হয়, মানে বর্গটাকে স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করা হয়। তো আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম যে বর্গটা কি এবং বর্গমূলটা কি। তা তোমরা যদি দেখতে চাও তাহলে গত পর্বটা দেখে এসো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে এখন আমরা দেখবো যে মৌলিক গুণনীয়কটা কি। এই যে মৌলিক কথাটা দেখো, মৌলিক আর আরেকটা হচ্ছে গুণনীয়ক। এখন এই দুটো কিন্তু আলাদা আলাদা শব্দ। আচ্ছা, প্রথমে জেনে নিই মৌলিকটা কি। মৌলিক হলো যেটা ওটা দ্বারা, যেমন একটা সংখ্যা ধরি 2, এই দুই এবং 1 ছাড়া কোনো সংখ্যার দ্বারা বিভাজ্য নয়, সেইটাকেই মৌলিক বলা হয়। সেটাকে কি বলা হয়? মৌলিক। যেমন 7, আমরা যদি দেখি যে 7 কিন্তু একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ এই 7টা কিন্তু 1 এবং এই 7 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাই 7টা হচ্ছে মৌলিক। অ্যান্ড গুণনীয়কটা কি? গুণনীয়কটা হলো কোনো সংখ্যা যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেসব সংখ্যাকে বলে গুণনীয়ক। আমরা জানি গুণনীয়ককে, আমরা ম্যাক্সিমামলি এটা ছোটো ক্লাস থেকে পড়ে এসেছি। গুণনীয়ককে সাধারণত আমরা উৎপাদক হিসেবে চিনি। উৎপাদকটা কি? যা দ্বারা কোনো কিছু উৎপন্ন হয়, যা দ্বারা কোনো কিছু কি হয়? উৎপন্ন হয়। যেমন ধরি ব্রেড। এই যে একটা ব্রেড, এই ব্রেড বানানোর জন্য কিন্তু ইস্ট লাগে, তাই এই ব্রেডটা কিন্তু ইস্টের মাধ্যমে তৈরি হয়ে থাকে এবং অন্যান্য উপাদান তো রয়েছেই, যেমন আটা, ময়দা ইত্যাদি। তো এই ইস্ট এবং আটা, ময়দা ইত্যাদি যেসব উপাদান ব্রেড বানাতে খরচ হয়, সেসব হচ্ছে এই ব্রেডের উৎপাদক। সো আমরা চলো সমাধান ক্লাসে চলে যাই। সমাধান ক্লাসে চলে যাবার আগে আরেকটু জেনে নিই বর্গমূলটা কি। তো আমরা চলে এসেছি আমাদের অনুশীলনী 1.1-এর 1 নম্বর মৌলিক গুণনীয়ক সাহায্যে বর্গমূল নির্ণয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাধান করার জন্য। তো আমরা এখানে দেখি 169-এর বর্গমূল, অর্থাৎ 169-এর বর্গমূলটা আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে। এখন তোমাদের আগে বলে নিই যে বর্গমূলটা কি, সেটা কিন্তু আমি আগের ধারাবাহিক পর্বটাতে সমাধান করিয়েছি, তাই যদি কেউ না বুঝে থাকো তবে সেই ধারাবাহিক পর্বটা দেখে এসো। তো আমরা চলে এসেছি অনুশীলনী 1.1-এর সমাধান ক্লাসের শুরুতেই রয়েছে 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কটি মূলত মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার কথা বলা হয়েছে। 1 নম্বর অঙ্কটি কিন্তু আছে, 1 নম্বর অঙ্ক যেটা, সেটা কিন্তু আছে ক 169-এর বর্গমূল নির্ণয়। তো সমাধান করব। সমাধানের জন্য প্রথমে আমরা যেই সংখ্যাটা আমাদের দেওয়া আছে সেই সংখ্যাটাকে আমরা তুলে নিব, যেরকমটা এখানে দেওয়া আছে। এখানে কিন্তু তোলা হয়ে গেছে। তোলার পর আমরা যে ছোটোবেলা থেকে যে লসাগু করে আসছি সেরকম একটা চিহ্ন এই সংখ্যার নিচে বসিয়ে দিতে হবে।
অর্থাৎ এরকম একটা চিহ্ন সেই সংখ্যাটার মাঝখানটাতে রাখতে হবে, এই চিহ্নের মাঝখানে ওই সংখ্যাটাকে রাখতে হবে। তাই আমরা এই চিহ্নের মাঝখানে এই সংখ্যাটাকে রেখে দিলাম। ঠিক আছে, তারপরে দেখি, তারপর আমরা এটা সাধারণভাবে লসাগু করব। তো 13 দ্বারা যদি 13কে গুণ করি তবে আমরা মূলত কত পাবো? 169। মূলত কত পাবো? 169 পাবো। এই 169 সংখ্যাটাকে আমরা পেলাম। তাই আমরা এখানে লিখবো তো 13 গুণ 13 ইজিক্যালস টু 169। তাহলে 169 এর উৎপাদক কোনটি? 169 উৎপাদক হচ্ছে 13 গুণ 13। এখন আমরা নিচের দিকে দেখি যে কি বলা হয়েছে। 169কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 169 ইজিক্যালস টু 13 গুণ 13। সুতরাং 169 বর্গমূল রুট 169 ইজিক্যালস টু 13। এখন আমরা দেখি রুট। হোয়াট ইজ রুট? রুটটার সাথে আমরা নয়া পরিচয় হলাম কিছুদিন হলো। গত পর্বে রুট সম্পর্কে আমি বলেছি বর্গমূল একটি সংখ্যা। আমরা তো একটি সংখ্যা দেখেই বুঝি না যেটা কিসের মান বা কিসের সংখ্যা। যেমন ধরি আমার 2টি মোজা আছে, এই 2 যদি আমি এখানে লিখি 2, তবে কি আমি বুঝতে পারবো যে এটা কিসের সংখ্যা বা কিসের মান? অথবা যদি আমি লিখি x ইজিক্যালস টু 2, তবে আমি বুঝতে পারবো যে এই 2টা হচ্ছে x এর মান। তাই আমরা এই জায়গাটা এখানে লিখেছি রুট 169 ইজিক্যালস টু 13, অর্থাৎ রুট 169 বর্গমূল ইজিক্যালস টু 13। এবার দেখি এখানে তো লেখা আছে 13 গুণ 13 হলো 169 উৎপাদক। তো এই 169টাকে 13 গুণ 13 লিখলো না কেন? 169 বর্গমূল 13 গুণ 13 লিখলো না কেন? এই স্থানটাতে এসে অনেক শিক্ষার্থী আটকে যায় বা ভুল বিভ্রান্তির মধ্যে সম্মুখীন হয়ে থাকে। তো আমরা জেনে নিই। যদি আমি লিখি 13 গুণ 13, আচ্ছা লিখলাম আমি সাধারণ মতে আমি লিখলাম 13 গুণ 13। এখন লিখলাম 169 ইজিক্যালস টু 13 গুণ 13। হ্যাঁ, 13 গুণ 13। এখন কোনো সংখ্যা বা কোনো চলক যদি আমি এখানে ধরো তোমার লিখি যে এক্স ইন্টু এক্স, অথবা এটা যদি লিখি তোমার দেখাচ্ছি এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই গুণ ওয়াই, তাহলে আমরা এই অবস্থায় কি এই যে এক্সের মানটা প্রকাশ করতে পারবো? অ্যাবসোলিউটলি নট। কাজ কোনো চলকের বা কোনো বিষয়ের বা কোনো কিছুর মান যদি চলকের মাধ্যমে প্রকাশিত হয় এবং এই চলকটা যদি গুণাকার থাকে, এটা চলকের মাধ্যমে প্রকাশিত হোক বা যে কোনো মাধ্যমে সংখ্যার মাধ্যমে প্রকাশিত হোক, সেই মানটা যদি গুণ আকারে থাকে, যেমন 1 গুণ 1, 2 গুণ 2 ইত্যাদি। ধরি এক্স ইজিক্যালস টু কত? ওয়াই গুণ ওয়াই। এক্স ইজিক্যালস টু কত? ওয়াই গুণ ওয়াই। এখন এক্স ইজিক্যালস টু ওয়াই গুণ ওয়াই, এই ওয়াই গুণ ওয়াই, এই ওয়াইটাকে কি আমরা দুইটার গুণ অবস্থায় রাখতে পারবো? অ্যাবসলিউটলি নট, কারণ এটি অঙ্কের নিয়ম। এটা যদি গুণ যায়, গুণ করে দাও। ওয়াই গুণ ওয়াই কত? ওয়াই স্কোয়ার। সিম্পল হিসাব, ওয়াই গুণ ওয়াই ইজিক্যালস টু ওয়াই স্কোয়ার। এটা আমাদের এভাবে লিখতে হবে। তো এই ধারণা মতে যদি আমরা দেখি অ্যান্সারের সময় কিন্তু এখানে লেখা আছে 169, অ্যান্সারের আগের লাইনে 169 ইজিক্যালস টু 13 গুণ 13। তাহলে কিন্তু আমরা 169 ইজ ইকুয়ালস টু 13 গুণ 13 রাখতে পারবো না, অ্যাবসলিউটলি নট। আমাদের এটাকে গুণ করে প্রকাশ করতে হবে। এখন মজার বিষয়টা দেখি, 13কে 13 দ্বারা গুণ করি, উত্তরফল কি আসবে? 169। দেখো যদি 100 এরকম যদি কয়েকশো সংখ্যার তোমাকে বর্গমূল নির্ণয় করতে বলে, ঠিক তেমন দুটি সংখ্যা গুণ করে তুমি যেই সংখ্যাটা তোমাকে অঙ্ক করতে দেওয়া হয়েছে এই সংখ্যাটা আসবে। তাহলে লাভটা কি হলো?
উত্তরে তো এটাই বসিয়ে দিলেই হয়তো যে প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটাই হচ্ছে এটা বর্গমূল। অ্যাবসলিউটলি নট, এই ধারণাটা একেবারে ভুল। এখানে দেখো 13 কিন্তু 2বার গুণ হওয়ার পরেই তোমার এই যে 169 যে সংখ্যাটা সেটা উৎপাদন করতে সক্ষম হয়েছে। তাই কোন সংখ্যাটাকে 2বার গুণ করার ফলে আমরা আমাদের এই 169-এর বর্গমূলটা পেলাম, সেই সংখ্যাটা হচ্ছে 13। তাই আমাদের 13 গুণ 13 লেখা যাবে না, লিখতে হবে জাস্ট 13, সিঙ্গেল 13। আমরা উত্তরপত্রে বসিয়ে দিব সিঙ্গেল 13। এখন এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। তো আমাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে √169 = 13। এখন বলবা যে এই জায়গাটা কী করলাম, এই জায়গাটা কি আলাদা নিয়ম? নট, এই জায়গায় জাস্ট তুমি লসাগুটা করে দিবা, শেষ। তুমি লসাগু করে দেওয়ার পর যেটা আসবে সেটাকে তুমি প্রথমে দুটোর গুণ অবস্থায় লিখবা। হ্যাঁ, এখানে কিন্তু দুটোই আছে, তাই আমরা দুটোর গুণ অবস্থায় লিখেছি। তারপর কি করবা, তারপর তুমি লিখবা সুতরাং 169। এখানে কিন্তু তোমার এই লাইনের পর একটা লাইন আছে, বাট আমি এখানে ভুলক্রমে দিতে পারিনি হয়তো। তুমি এখানে লিখবা যে তুমি এখানে লিখতে পারো যে জোড়া করে পাই, তুমি এখানে লিখতে পারো যে জোড়া করে পাই, যে তুমি একটা ব্র্যাকেট দিবে, যে থার্ড ব্র্যাকেট দিবে, তারপর লিখবে যে জোড়া করে পাই। এই যে এইটা লেখার পর এইভাবে ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিবে, যাতে বুঝতে পারে যে এটা কীভাবে আসলো। আর তোমাদেরকে আমি একটা জিনিস জানিয়ে রাখি, এই যে এই লাইনটা তোমরা একটু খেয়াল করো, যে এই লাইনটা তোমরা যদি কোনো জায়গায় লেখো 169, এই যে এটা কিন্তু এই লাইনটা লেখার পরে করতে হবে। হ্যাঁ, এবার দেখো এই লাইনটা কিন্তু তোমাদের দেখানো না, সরি, আমি এই লাইনটা একটু বিশ্লেষণ করি। 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। এটা হয়তো তোমাদের আলাদা আলোচনা করা লাগবে না। 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই মানে মৌলিক গুণনীয়কের সাহায্যে, অর্থাৎ মৌলিক গুণনীয়কটা কি আগে আমি বুঝিয়েছি, তোমরা হয়তো বুঝুনি। মৌলিক গুণনীয়কটা হচ্ছে যে গুণনীয়কটাকে আর ভাঙানো যাবে না। দেখো তোমরা 13কে কি তোমরা ভাঙাতে পারবে? জীবনেও না, কারণ 13 একটি মৌলিক সংখ্যা, আর এটি হতে পারে একটি গুণনীয়কটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, হয়তো তোমরা খেয়াল করোনি। তাই তোমরা একটু আগে যে দেখে আসতে পারো যে হোয়াট ইজ গুণনীয়ক, বা তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। তো তারপর তোমরা যেটা বলছি, তোমরা যে এই লাইনটা খেয়াল করো, 169 মানে এই লাইনটা লেখার পরে তারপর এই লাইনটা তো লিখতেই হবে। তো 169 13 গুণ 13, জায়গার সংকট, তাই আমার লিখতে একটু সমস্যা হচ্ছে। তো এই যে এই লাইনটা লেখার পরে যদি তুমি এই লাইনটা না লেখে ডাইরেক্ট √169 ডাইরেক্ট যদি লিখে ফেলো যে 13, হ্যাঁ, ডাইরেক্ট যদি তুমি লিখে ফেলো 13, তারপর যদি তুমি লেখো 169-এর বর্গমূল সামথিং, তাহলে তোমার অঙ্ক অ্যাবসুলেটলি ভুল হবে 100%। তুমি অঙ্কে যদি তোমাকে 10 নম্বর দেয় 10 নম্বর ক্লোজ, 20 নম্বর দিলে 20 নম্বর ক্লোজ, 5 নম্বর দিলে 5 নম্বর ক্লোজ। বিকজ 169 13 গুণ 13, ঠিক আছে, বুঝলাম যে 169 13 গুণ 13, আর এটাই সত্যি বাস্তব। কিন্তু এটা 13 কীভাবে আসলো? এ 13টা কেন আসলো? একটা 13 কেন আসলো? এরকম হাজার প্রশ্ন জন্ম হবে যে তোমার খাতাটা পরীক্ষা করবে, যে তোমাকে পরীক্ষা করবে, যে তোমার এক্সামিনার। তাই অবশ্যই লিখতে হবে যে 169-এর বর্গমূল √169, হ্যাঁ এটাই তো, 169-এর বর্গমূল √169। রুটটা দিব কারণ হচ্ছে রুট বলতে বোঝায় এই যে রুটের নিচে যে সংখ্যাটা আছে, যেই সংখ্যাটা আশ্রয় হিসাবে আছে, সেই সংখ্যাটা কি সেই সংখ্যাটা যে বর্গমূল, এটার যে বর্গমূল বুঝাবে ওটারই বাস্তব প্রমাণ। ঠিক আছে, তো আশা করি আমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছি, এই পুরোটা বুঝতে পেরেছি। সো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কিন্তু একেবারে ইজি অ্যান্ড লাইক দ্যাট। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখি 569। 569-এর পরে কিছু লেখেনি, বাট আমরা এমনি বুঝে যাবো যে 569টার বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। এখন 569-এর বর্গমূল, তো যেটা বলছিলাম 569-এর বর্গমূল নির্ণয় করতে হবে।
এইটাও কিন্তু একদম ইজি একটা অঙ্ক। এখন আমরা দেখব প্রথমে সেই অঙ্কটার মতোই 529টা লিখে নিব। তারপর এই 529টাকে এই যে লসাগু চিহ্নর মতো চিহ্নটা দিয়ে আমরা কি করব, ক্লোজ করব। আমরা ক্লোজ করে নিলাম। ক্লোজ করে নেওয়ার পর সাধারণভাবে আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার পরে এইখানে আসে 23, 529, এইখানে আসে 23 আর এইখানে আসে 23, অর্থাৎ 23 সংখ্যাটা কিন্তু 529-এর ভিতরে যাবে। কত দিয়ে যাবে? 23 দ্বারাই। 23 দ্বারাই কিন্তু যাবে। তাই আমরা লিখে নিলাম, আর বাড়াবো না, কারণ 23টা দেখো এখানে কিন্তু 23টাই, এই যে 23টাই কিন্তু মৌলিক। আর যতক্ষণ পর্যন্ত মৌলিক না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চালিয়ে যেতে থাকবো। এখানে যদি 23-এর জায়গায় 169 আসতো, চালিয়ে নিতাম। অবশ্য আসবে না, একটা উদাহরণ হিসেবে তোমাদের দেখালাম। তো এখানে আমরা 23 এসে থেমে গেল, অর্থাৎ মৌলিক সংখ্যা এসে থেমে গেল। তারপরে আমরা কি লিখব, তারপরে আমরা লিখব 569কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, অর্থাৎ 569 এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই বা ভেঙে পাই, মানে 569-এর যে মৌলিক গুণনীয়কটা এগুলো বের করে পাই। 529, সরি আমি হয়তো তখন 569 বলছিলাম। 529 ইজ ইকুয়ালস টু 23 গুণ 23, অর্থাৎ 529 এর উৎপাদক 23কে যদি 2 বার গুণ করি তবেই পাবো। তাই এরপরে আমরা লিখব ঠিক এভাবে, 529-এর বর্গমূল ইজ ইকুয়ালস টু 23। এখন এই 23টা আমরা সিঙ্গেল কেন লিখলাম তা কিন্তু আমি এর আগের অঙ্কে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তাই সেটা আর বিশ্লেষণ করে দেখাবার কোনো প্রয়োজন বোধ করছি না। তো আমরা দেখি 569, এখানে যদি আমরা 23 দিয়ে ভাগ করি, আমরা প্রত্যেকটা মৌলিক সংখ্যা দিয়ে 2 থেকে শুরু করব। এখন যদি তোমাদের কোনো এমবাসিতে আসে বা প্রশ্ন যদি আসে যে পৃথিবীর সবচাইতে ছোট জোড় মৌলিক সংখ্যা কোনটি, অ্যান্সার হবে অ্যাবসোলিউটলি 2, কারণ এটি সবচাইতে ছোট মৌলিক সংখ্যা প্লাস এটি একটা জোড় সংখ্যা, খেয়াল করলে বুঝতে পারবো। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি। এখানে আমাদের বলেছে 1521 এর বর্গমূল একই নিয়মে নির্ণয় করতে। তো এটাও কিন্তু একেবারে ইজি, যে এখানে আমরা লসাগু করে নিব। তো এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাক। আমরা চলে যাই ঘ নাম্বার অঙ্কে। তো ঘ নাম্বার অঙ্কে একটু ব্যতিক্রম ধর্মী, এখানে একটু বড় সংখ্যা দেওয়া হয়েছে, সো আমরা এটা স্কিপ করে নিতে পারবো, নো প্রবলেম, ভয় পাবার কিছু নেই। 11,025 সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে এটির বর্গমূল নির্ণয় করো। তো এটা কিন্তু সেম একই, তোমরা 1521টা লিখবে, লেখার পর এভাবে একটা লসাগু চিহ্নের মতো দিবে। আচ্ছা আমি এখানে বিস্তারিত আলোচনা করি। 1521 এটাকে আমরা লিখলাম, তারপর লসাগু চিহ্নের মাধ্যমে, লসাগু বা গসাগু চিহ্নের মাধ্যমে, যেটাই বলা যাক, লসাগু বা গসাগু চিহ্নের মাধ্যমে এটাকে ক্লোজ করলাম। তারপর এটা যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, এই যে প্রথমে কিন্তু আছে 3, আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তবে আমরা দেখতে পাবো যে এটা বের হবে, এই যে 3 দিয়ে ভাগ করার পরে 1105 বের হবে, 1105। এই 3 দিয়ে ভাগ করার পর আমাদের যেটা বের হবে সেটাতে, আমার একটু মিস্টেক হয়েছে, 3075 কী বের হবে, 3075, আমি এটা একটু মুছে নিই, 3675 বের হবে। এবার এইটাকে আমরা প্রথমে 2 দিয়ে দেখব, 2 দিয়ে তো জীবনও যাবে না, কাজের শেষে 5 আছে। 5 কিন্তু একটি মৌলিক সংখ্যা, তাই 2 দিয়ে এটি জীবনও ভাগ যাবে না। সো আমরা 3 দিয়ে ট্রাই করি, যেহেতু 3 একটি মৌলিক সংখ্যা তাই তারা ভাই ভাই। 3 দিয়ে ট্রাই করার পর পেলাম 1225। সো 1225,
এবার কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি, কোনো সংখ্যার শেষে যদি 5 অর 0 থাকে তবে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ অথবা বিভাজ্য যাবার আমাদের যে কন্ডিশনটা সেটা একটু বেশি, মানে 99.9% বেশি হয়ে দাঁড়ায়। তাই যদি আমরা 5 দিয়ে ভাগ করি তবে কিছুটা উত্তরটা এমন হবে 1225 ভাগ 5 = 245। তো 1225কে আমরা 5 দিয়ে ভাগ করলাম। অথচ চাইলে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, বাট আমাদের এত বানানোর দরকার নেই। এখন বলবে যে 3000, এই জায়গায় আমরা 5 দিয়ে কেন করলাম না? তোমরা চাইলে করতে পারো, বাট সমস্যা ফেস করতে পারো, এটা স্বাভাবিক। আমরা তাই অঙ্কের নিয়ম অনুযায়ী করেছি। তো তারপরে আবার 5 দিয়ে করা যায় 245, মানে এটার পরে কিন্তু 245 বের হয়েছে। এবার 245কে কিন্তু আবার 5 দ্বারা ভাগ যায়, কাজ 245-এর যে শেষের সংখ্যাটা শেষ হচ্ছে 5, অর্থাৎ 5 দিয়ে বিভাজ্যের আমাদের কন্ডিশনটা কি, যদি শেষে কোনো সংখ্যার শেষে যদি 5 অর 0 থাকে তবে সেটি 5 দ্বারা বিভাজ্য। সেটি কি 5 দ্বারা বিভাজ্য হবে। মাঝখান দিয়ে আমি অঙ্ক করানোর সময় আমি মাঝখান নিয়ে এই কার্সরটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, সো আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এটা অফ ক্যামেরাতে আমি এটা ঠিক করব। তো এখানে দেখো তোমাদের 245কে আবার যদি 5 দিয়ে ভাগ করি এবার আসবে 49। এবার দেখো, এবার 49-এর শেষে কিন্তু 9 আছে, 5 আর 0 নেই, অথবা কোনো জোড় সংখ্যা নেই। তাই আমরা বিজোড় সংখ্যাগুলো দিয়ে ট্রাই করবো। প্রথমে 2, তারপর 3, এভাবে ট্রাই করব। অবশেষে আমাদের আসবে 7, অর্থাৎ এটি 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা যদি এটাকে ভাগ করি আমরা, এই যে 7 49 ভাগ 7, তবে আমাদের নিচে আসবে 7। এবার দেখো লাস্টে কী এসেছে 7। এই 7টা কিন্তু একটি মৌলিক সংখ্যা, এটাকে একটা মৌলিক সংখ্যা। সো আমরা এখানে স্টপ করে দিব। স্টপ করে দেওয়ার পর আমরা এটিকে সাজিয়ে লিখব যত পর্যন্ত এসেছে। এই যে সিরিয়াল ওয়াইজ যে এসেছে 3 3 5 5 7 7, এগুলোকে আমরা লিখব। লেখার পূর্বে এটা লিখব যে সুতরাং 1125কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই 11,025 = 3 গুণ, অর্থাৎ এগুলো লিখে দিব। হ্যাঁ, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আস্তে আস্তে আমরা লিখে দিব। যদি লিখে দিই যে এই বাক্যটা লিখব যে মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে পাই এত সমানটা লাগবে না। সমানটা আমি এখানে ভুলে দিয়েছি, তাই সমানটা আমাদের এখানে প্রয়োজন নেই। সমান ব্যতীত আমরা এটা করার চেষ্টা করব। আমি এটাকে মুছে দেই যাতে তারপর আবার কোনো না হয়। আচ্ছা, সমানটা বাদই দিলাম, সমান ছাড়া এটা আমরা স্কিপ করি। এবার দেখো এদিকে এসে যত ঝামেলা, এদিকে এসে অনেক শিক্ষার্থী আটকে যায়। 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7, এটা আমরা কেন করলাম? এবার দেখো আগের যে ধারাবাহিক অঙ্কগুলো ছিল সেখানে জাস্ট আমরা একই দুটো মান পেয়েছিলাম, যেমন 13 পেয়েছিলাম দুবার। আবার আগের অঙ্কটা যদি দেখি, পরের অঙ্কটা যদি দেখি, তো এরকম কিছু মান পেয়েছিলাম, একই মান, অর্থাৎ 13 থাকলে 13, 25 থাকলে 25, 39 থাকলে 39, দুবার পেয়েছিলাম। বাট এখানে কিছু আলাদা মান আছে যেগুলো প্রত্যেকটাই দুবার করে আছে। আর যদি প্রত্যেকটাই দুবার করে না থাকে, কোনোটা যদি একবার থাকে, তার নিয়ম আমাদের পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলোতে দেখলে তোমরা পেয়ে যাবে, সেগুলো আলাদা। তো আমরা চিন্তা করি আমাদের এই বিষয়টা নিয়ে, এখন আমরা এটা কিভাবে সলভ করব। সো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজ আমরা সাজাবো, এখানে কিন্তু উল্টাপাল্টা আসবে না, একদম সিরিয়াল ওয়াইজ আসবে। অর্থাৎ 3 গুণ 3, তারপর ফার্স্টে যদি 2 থাকে 2 গুণ 2, এভাবে এই যে 3 এসেছে, তারপর 3, তারপর 5 গুণ 5, তারপর 7 গুণ 7। যদি উল্টাপাল্টা আসে আমরা মানগুলোকে সাজিয়ে দিব। ধরি এখানে আছে 3 গুণ 5 গুণ 4 গুণ 5 গুণ 3 গুণ 4। এখন আমরা এগুলো সাজিয়ে দিব। এই যে 3 একবার আছে, 3টাকে এনে 3 গুণ 3, এভাবে সামথিং সাজিয়ে দিব। তো এভাবে সাজিয়ে দেওয়ার পর আমরা সাজিয়ে নিব, প্লাস ব্র্যাকেট ক্লোজ করব। এই যে ফার্স্ট ব্র্যাকেটে যে আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করব। ধরি 1 আছে 1 গুণ 1, অথবা 3 আছে 3 গুণ 3। তো এভাবে প্রত্যেকটা একই সংখ্যা যদি 2বার থাকে তবে এগুলোকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে নিব। তাহলে যদি কম থাকে বা বেশি করে আলাদাভাবে, ওটা আলাদা অঙ্ক, আমাদের এখন মাথা ঘামিয়ে লাভ নেই। তো এবার যে
লাইনটা আছে, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। এবার দেখো, এই যে 3 গুণ 3 যে আমি লিখলাম, এটা কিন্তু একটা জোড়া হয়েছে। একই জাতের কবুতর আমি 2টা নিলাম, একটা জোড়া হয়েছে। একই জাতের চাবির রিং আমি 2টা নিলাম, একটা জোড়া হয়েছে। একই জাতের কোনো কালার নিলাম, এটাও জোড়া হয়েছে, ম্যাচ হয়েছে। জোড়া পাখি, জোড়া শব্দটা আমাদের লাইফে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। এখন এই ক্ষেত্রে আমরা দেখি প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক পাবে। এগুলো কিন্তু একটা গুণনীয়ক, এটা কিন্তু ভুলে যেও না। অঙ্কের ফার্স্টে আমি আলোচনা করেছি যে এগুলো 3 আসে, 5 আসে, 7 আসে, সামথিং আসে, এগুলো কিন্তু এক একটা গুণনীয়ক। এটা আমাদের ভুলে যাও চলবে না। গুণনীয়ক নিয়ে আমরা কাজ করছি। 3 গুণ 3 এই 2টা থেকে আমরা একটা নিব, 5 গুণ 5 এই 2টা থেকে আমরা একটা নিব, 7 গুণ 7 এই 2টা থেকে আমরা একটা নিব। এখন কিন্তু আমাদের মানগুলো ভিন্ন ভিন্ন, একটা 3, একটা 5, একটা 7, এরকম কিন্তু নয় যে 5 2বার আছে, 7 2বার আছে, বা 3 2বার আছে। এটা ভবিষ্যতে দেখা যাবে, এটা যদি আরও থাকে তবে আমরা আরও জোর। আচ্ছা, এখন আমরা দেখি। সুতরাং 11,025-এর বর্গমূল রুট 11,025 105। তো এটা দেখি, এই 3টা সংখ্যাকে গুণ করার পরে আমরা পেয়েছি 105। তো এভাবে আমরা এটা সলভ করলাম। তো এখান দিয়ে আমাদের একটু পেঁচানো, এইখানে কিন্তু আমাদের জোড়া করে নিতে হবে। জোড়া থেকে প্রতি জোড়া থেকে একটা করে সংখ্যা নিব, একটা করে সংখ্যা নিয়ে এখানে এই লাইনটা অবশ্যই উল্লেখ করতেই হবে। এই লাইনটা আমাদের উল্লেখ করতেই হবে, প্রতি জোড়া থেকে একটা নিয়ে পাই। কাজ দেখো, 3 গুণ 3, 5 গুণ 5 সামথিং এভাবে আসলো। হঠাৎ করে সমান সমান দিয়ে আবার এই লাইনটা কেমনে আসলো? এটা কী জন্য আসলো? এটা তোমরা যদি চাও তবে তোমরা সাইড ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যে প্রতি ইয়া থেকে জোড়া করে নিয়ে পাই, এবার লিখে তারপর এটা দিতে পারো। তো এইভাবেই আমরা এই অঙ্কটার সলিউশন করব। যদি না বুঝে থাকি কমেন্টে বলবো, আমি অবশ্যই আরেকবার আলোচনা করব সুন্দর করে। আর আমার ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমরা তিনটি অঙ্কের সমাধান করেছি, এবং যে অঙ্কটা আমরা করিনি সেটা হচ্ছে গ নাম্বার। সেই অঙ্কটা আমরা HW হিসেবে আপনাদের দিচ্ছি, বা আপনাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি। কাজ আমরা যদি সব করে দিই আপনাদের প্র্যাকটিস হবে না। আর আমাদের মূল যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো বিজ্ঞানের জীবনেও সফল হতে পারে না। 1 বার 2 বার 3 বার না পারলে কমেন্টে বলবেন। আর আপনারা চালিয়ে যাবেন চেষ্টা। এভাবে চেষ্টা করতে করতে একসময় আপনার নিজের আয়ত্তে আনবেন, এবং ঠান্ডা মাথায় গভীর মনে এই অঙ্কগুলো আপনারা দেখবেন, ইনশাল্লাহ পাবেন। আর অর্ধ বছরে এসে আপনাদের অঙ্কগুলো দেওয়ার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা আমার ভিডিও এখন দেখছেন। তাই আপনাদের মঙ্গল আমাদের সফলতা এবং সার্থকতা, এই উক্তি এখানে ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।